দর্শক দেখতেই পাচ্ছেন আমার চারপাশে এত পরিমাণ খাকি ক্যাম্বেল, মনে হচ্ছে হাঁসের স্বর্গেই দাঁড়িয়ে আছি। আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গার দামুড়হুদার মোনাজাত ভাইয়ের হাঁসের খামারে, যিনি ইউটিউব দেখে আসলে হাঁসের খামারি হতে চেয়েছেন এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু সফল খামারি। কত টাকার আসলে ইনভেস্টমেন্ট ওনার রয়েছে সেটা শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন এবং এই গল্পটাই আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আকিসপি নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আপনি প্রথমে শুরু করেছিলেন কত দিয়ে? ৬,০০০ হাঁস দিয়ে, জিরো বাচ্চা দিয়ে। এখন আমার হচ্ছে ১৮,০০০ আছে। সেগুলোর দাম কেমন পড়েছিল? এটা ৫৫ টাকা দাম পড়ছিল। এই আমার হলো এই হাঁসগুলো এক একটা হাঁসের পিছনে ৯০০ টাকা ডিম পাড়ানো পড়ছে খরচ হয়েছে, কিন্তু যখন আমি বিক্রি করবো দেখা যাচ্ছে পার হাঁস এক একটা হাঁস হলো আবার ৬০০ টাকা বিক্রি হবে। তো আমার যে ওই যে ৩০০ টাকা আমার হলো লস হলো, ওই ৩০০ টাকা আমার হাঁসের ডিমেতে এরা পুষি দেবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন আমাকে, আমি কিন্তু হাঁসের রাজ্যে মোটামুটি দাঁড়িয়ে আছি বলা যেতে পারে। চারপাশে খাকি ক্যাম্বেলে ভরা। এইটা কোথায় বা এত খাকি ক্যাম্বেল কোথায় পেয়েছি, কোন খামারি আমাদের পাশে আছেন বা কেন তিনি খাকি ক্যাম্বেল করলেন, পুরো গল্পটাই আজকে কিন্তু আমরা জানার চেষ্টা করব। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ। এই যে এত বড় একটা খামার করলেন খাকি ক্যাম্বেল দিয়ে, কেন কেন মনে হলো যে হাঁসের খামার করি? আমার এই যে পাখি পক্ষ নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আচ্ছা, এই যে হাঁস মুরগি এরা পাখি জাতীয় জিনিস, তো আমি মনে করি যে আমি এই পাখিগুলা পালন করব। তো আমি ২০২৩ সালে আমি ফজরের নামাজ পড়ে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করি, তো জায়গাটা পড়েছিল। তো এই জায়গাটা আমার মনে হলো যে আমি একটা হাঁসের খামার করলে হয়তো আমার দেশ বিদেশের ভাইরা ডিমও পাবে, আমারও সেখানে প্রফিট হবে। তো এই জন্যই আমি ইচ্ছা প্রকাশ করেও আমি এই হাঁসের খামারটা করলাম। আচ্ছা, তো আপনি আসলে কেন করেছেন? ডিমের জন্যই তো করেছেন? আমার ইচ্ছা যে ডিমের জন্য করব। হাঁসের ডিম প্রোটিন% বেশি আছে, মানুষ খালি হয়তো ডাক্তারের কাছে গেলে কিন্তু মানুষ বলে না যে মুরগির ডিম খাও, ডাক্তাররা কিন্তু বলে হাঁসের ডিম খাও। যার কারণে আমি হাঁসের খামার করার। আপনি প্রথমে শুরু করেছিলেন কত দিয়ে? এটা আমি প্রথমেই শুরু করেছি ৬,০০০ হাঁস দিয়ে, জিরো বাচ্চা দিয়ে। একদম জিরো বাচ্চা ৬,০০০ দিয়ে। আর এখন কত আছে? এখন আমার হচ্ছে ১৮,০০০ আছে। ৬,০০০ থেকে ১৮,০০০ কত বছরের পার্থক্য এটা হলো বলেন তো? এটা আমি ২০২৩ সালে শুরু করেছিলাম। ২০২৩ সালেতে আমি হাঁস পালন করা কিভাবে করতে হয়, কিভাবে খাতে দিতে হয়, যেহেতু কিভাবে তাদের যত্ন করতে হয় এটা আমি শিখে ফেলেছি। এখন আমার পক্ষে কিন্তু হাঁস পালন করা সহজ। তো এটা করার প্ল্যান বা চিন্তা কিভাবে আসলো? অন্য কোথাও দেখেছিলেন? আমি অন্য কোথায় না, এই যে আমার পাশে একজন হাঁসের খামার আছে যে কুলপালাতে, ওর কাছে গেলাম, যে আমার দেখলো যে ওর হাঁসগুলা চড়ছে, আমার দেখে খুব ভালো লেগেছে, যার কারণে আমি এটা নিজেই করেছি, দেখা দেখে না। এখন এখানে যে ১৮,০০০ হাঁস আছে, এতে তো অনেক পরিচর্যার ব্যাপার থাকে, যেটা আপনি জেনে গিয়েছেন বলে, শিখেছেন কোথা থেকে? এটা আমি নিজেতেই শেখানো, আমি নিজেতেই একটা পশু পাখি কিভাবে পালন করতে এটা তো আমার নিজেতেই শিখে ফেলেছি। যেমন আমি হচ্ছে কিভাবে তার মানে ওষুধ দিতে হবে বা হলো প্রতি কিভাবে টিকা দিতে হবে, এগুলো আমি নিজেরাই শিখে ফেলেছি। নিজেই শিখেছেন? কোথা থেকে প্রশিক্ষণ নেননি? না, আমি কোথাও প্রশিক্ষণ নেই। এই যে এদেরকে খাবার দাবার দেন, কোথা থেকে নিয়ে আসেন খাবার? এটা তো আমি আমার হচ্ছে নিজস্ব চাতাল আছে, গোডাউন আছে। যখন ভুট্টা আমাদের এলাকায় ওঠে তখন আমি ভুট্টাটা হলো নিজে যে কাঁচা ভুট্টা কুড়াই করে আমার চাতালে শুকানোর পরে ভুট্টাটা আমি নিজে যে আছে ময়েশ্চার অ্যাডজাস্ট করে আমি গোডাউন জাত করি। করার পরে যে এখন হলো ওই গোডাউনতে বের করছি বা ভুট্টা ভাঙাচ্ছি, খাওয়াচ্ছি, নিজে দেখছি আমি কোন জিনিসটা খাওয়াচ্ছি। প্রথমে তো আপনি নিয়েছিলেন ৬,০০০ হাঁস, কোথা থেকে নিয়ে এসেছিলেন? এটা আমি কুষ্টিয়ায় এক ব্যক্তির কাছে নিয়ে আসছিলাম। তো সেই ৬,০০০ হাঁস নিয়ে আমি পালন করি। আমি আর হাঁসের প্রতি আমার মায়া মমতা, দেখছেন আমার হাঁসই আমার মনে আছে যে সবকিছু। আমি এদের নিয়ে সবসময় ব্যস্ত থাকি। এরা কি খাবে, কি করবে, যেহেতু পড়ায় না, এরা তো শুধু খায়, পড়া তো লাগে না। একটা দিক থেকে বাইচে গেছি যে পড়তে দিতে হয় না, খেতে দিতে হয়। তো এরা খাওয়ার জন্য যা খায় আমি তাই দিই। যেমন নেচারের খাদ্য, যেমন শামুক, বিভিন্ন জায়গাতে কুড়াই করে শামুক খাই, তারপর আছে খাওয়াই। আচ্ছা, তো সেই ৬,০০০ হাঁস আপনি নিয়ে আসলেন, আনার কতদিন পরে বাকি হাঁসগুলো আসলে আপনি আনলেন, মানে বাকি ১২,০০০ হাঁস? এটা তো হলো ৬,০০০ হাঁস আমি এই সিজন হলে, যেমন হলো বৈশাখ জ্যৈষ্ঠী মাসে, যেমন রোজার মাসে হাঁসের ডিমের চাহিদা থাকে না, তারা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আমরা হাঁসটা বিক্রি করে দিই। দেওয়ার পরে ফের আবার জিরো বাচ্চা নিয়ে আবার শুরু করি। ৬,০০০-এর ঠিক কতদিন পরে বাকিগুলোকে নিয়ে এসেছেন, মানে ১৮,০০০ করেছেন?
কতদিন 6000ই শুধু ছিল? এটা 6000 ছিল হলো দীর্ঘ 1 বছর, এক পুরো 1 বছর। বছর। তার মানে 24 সাল পর্যন্ত শুধু 6000 ছিল। জি জি মানে জি। বিগত 1 বছর ধরে মানে 2025 সালটা পুরোপুরি আপনি 18000 এর সাথে আছেন। 18,000 মানে জিরো বাচ্চা দিয়ে আবার নতুন করে শুরু শুরু করেছি। করেছেন। অনেকেই তো বলে যে হাঁস পালন করতে গিয়ে তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেভাবে লাভ করতে পারছে না। আপনি কি মনে করছেন? এটা তো হলো আপনার নিজের কাছে, হাঁসগুলা হলো নিজের কাছে। আপনি যদি মনে করেন যে আমি হাঁস পালন করব, হুম। এই যে ধ্যান ধারণা, এর ভিতরে বুদ্ধি জ্ঞান বা আপনারা সুখ সাধনে এই হাঁসের ভিতরে দিতে হবে। আচ্ছা, মানে প্রতিটা হাঁসের প্রতি আলাদা করে আমাদেরকে নজরদারি করতে হবে। অবশ্যই, যেহেতু 18,000 হাঁস আছে, যদি একটা হাঁসের পাত নাড়া হয়, যদি একটা হাঁসের খোলা হয়, হুম। তাও যে মালিক হাঁস করবে হুম। তাকে কিন্তু সেই নজরদারি রাখতে হবে। রাখতে হবে, কারণ এটা থেকে অন্যরাও সংক্রমিত হতে পারে। জি জি, যেহেতু সম্ভাবনা যদি থাকে। আমার হলো যদি একটা হাঁস খোড়ায় বা না খায়, যাচ্ছে যে আর চলতে পারছে না, আমার কিন্তু মেডিকেল ঘর আছে, মেডিকেলে দেবো যে আচ্ছা, আপনি আলাদাভাবে। নিজেই করেছেন মেডিকেল? মেডিকেল ঘর আছে, মানে মেডিকেল এই হাঁসের জন্য মেডিকেল, আচ্ছা আচ্ছা। যে হাঁসির জন্য মেডিকেল, সেখানে মেডিসিন আছে, হুম। সেখানে পরিচর্যা আছে, আলাদা খাবার আছে। এদের খাওয়ালে দেখছে 2 দিন 1 দিন খাওয়ালে ওরা আবার সাবেকে সুস্থ হয়ে ওদের সাথে আবার আসার জন্য চেষ্টা করে। যেমন আমরা যদি সাথী ছাড়া চলি, তাহলে আমার মন বললে না সাথী কোথায় আছে একটু যাই। একেবারেই এটা তাই। হাঁসও কিন্তু এরকম, যদি যখনই সাথী ছেড়ে এক জায়গায় আলাদা করি, ও কিন্তু চেষ্টা করে যে আমি সাথীকে কিভাবে খুঁজে পাবে। সুস্থ হয়ে আমি সাথীর সাথে মিশবো। মিশবো। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। যখন আপনি হচ্ছে 6000 বাচ্চা জিরো বাচ্চা কিনলেন, সেগুলোর দাম কেমন পড়েছিল? এটা 55 টাকা দাম পড়ছিল। 55 টাকা পিস। জি, জি। 6000 এ মোটামুটি খুব কম টাকার ভেতরেই তো পেয়ে গেছেন। জি, কম টাকার ভিতরে পেয়ে গেছি। তো পরবর্তীতে যখন আপনি আরো 12000 কিনলেন, একই কি দাম পড়েছিল? পরবর্তী ওই একই দাম পড়ছিল। বাচ্চার আচ্ছা। একটা নির্ধারিত দাম আছে, তো যেমন হুম, এ হুম, গ্রেডের বাচ্চা, বি গ্রেড বাচ্চা। আচ্ছা, বাচ্চা এ নিয়ে- গ্রেড বি গ্রেড এটা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন না। এ গ্রেড বলতে যদি আপনি হলো মরক বাচ্চা নেন বা হুম। বাচ্চাটা সুস্থ সবল নেন, হুম। তাকে বলে এ গ্রেড, যেহেতু আচ্ছা। মরক বিহীন দেবে। আচ্ছা। মরক তো মুরগির ভিতর দেওয়া যায় না, হুম, হুম। এটা হলো এ গ্রেড বলে। আর যদি আচ্ছা। মনে করেন আমি বি গ্রেড বাচ্চা নেবো, যে আছে সুস্থ সবল নয়, ডিমিতি বেড়াইছে, হুম, হুম, হুম। ওই ডিমিতি বাচ্চা কোন পুষ্ট হয়নি, হুম, হুম। অপুষ্ট বাচ্চা, ওগুলো হলো বি গ্রেড বলে। আর এ গ্রেডের আচ্ছা। বাচ্চা মানে আপনার সুন্দর সতেজ বা হলো মোটা জাতীয় বাচ্চা, এগুলো হলো এ গ্রেড বলে। আচ্ছা, সেটা কি খামারিরাই বলে দেন যে এটা এ গ্রেডের বাচ্চা এবং এটা বি গ্রেডের না, বাচ্চা? খামারিরা তো চিন্তা করবে যে যারা হলো বাচ্চা ফুটায়, যা হলে হাসারি করে, হুম। তারা তো চাবে যে আমি হলো তাকে শখে কুমা বিক্রি বাচ্চাটা করে দিয়ে দেন, আমি হ্যাঁ। তাকে হলো আমি বেশি প্রফিট করব, তা নয়। যদি আপনি বাচ্চা নেন, তাহলে আপনাকে ওই খামারের কাছ থেকে দেখে শুনে নিতে হবে। বাচ্চারা দেখলে আমি বুঝতে পারবো যে এ গ্রেড কি বি গ্রেড, আর আমি বুঝতে পারবো, যেহেতু আমার আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, আপনার বাচ্চা। তো এখন আইডিয়া হয়েছে, কিন্তু প্রথমে কি ছিল? না, প্রথমে আমি হলো যে ছোট বড় বাচ্চা যদি না পারি, তাহলে অন্য কের কাছ থেকে বুদ্ধি নিয়েছি, শিখেছি যে বাচ্চার এ গ্রেড কাকে বলে, বি আচ্ছা, গ্রেড এই বাচ্চা যে বুদ্ধিটা আপনি নিয়েছেন, এটা আমাদের দর্শকদের একটু দেন না, যে কিভাবে বুঝলেন যে এইটা এ গ্রেডের বাচ্চা হবে? কি না, দেখে, না। হাঁসের কোন জিনিসটা দেখে বুঝলেন? এটা হলো হাঁসের বাচ্চা, আপনার হলো শীত করে ফেললে যখন একটা চারা বেড়ায়, চারার মধ্যে একটা ইয়ে থাকে, ওইটা দেখলে মনে হবে যে এটা হলো মরগ। আচ্ছা। এটাকে আপনাকে বুঝতে হবে, বা যে নেবে তাকে বুঝতে হবে। আচ্ছা, সেটা কি জিনিসটা কি? সেটা হলো সাদা মতো একটা ওই সেজারি কাটা মতো থাকে, আচ্ছা ওই যে চিত করে ধরলেই দেখা যাবে। আর মেয়ে বাচ্চার ওটা থাকে না, সমান থাকে। আচ্ছা। যদি মেয়ে বাচ্চা সমান থাকে, তাহলে মনে করতে এটা এ গ্রেড বাচ্চা। হুম, 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 হুম। আর যদি এ গ্রেড বাচ্চা যদি নেন, তার সুস্থ সবল, যে বাচ্চারা মোটা কিনা, বাচ্চার ওয়েট কতটুক আছে, আচ্ছা। এটা হাতে ধরলে বোঝা যাবে। যেটা আমার তো অভিজ্ঞতা চলে আসছে। বুঝতে পেরেছি। তারপর মানে এই 6000 নেওয়ার পর যখন আপনার অভিজ্ঞতা হলো, বাকি 12000 কিন্তু আপনি সেইভাবেই নিয়েছেন। সেভাবে আমি বুঝে। দেখে নিয়েছি। তাহলে তো আপনার এমন হয়নি যে রোগবালায় আক্রান্ত হয়েছে বা ডিম কম দিচ্ছে, এই ধরনের না, সমস্যা? আমার আল্লাহর পাকের রহমতে এই যে হাঁসগুলা দেখছেন না, এই হাঁসগুলা কখনো কোনো অসুস্থ নয়, অসুস্থ হয়নি? অসুস্থ হয় না। আচ্ছা, তো এই অসুস্থ হওয়াটা কিসের উপর আসলে নির্ভর করে বলে আপনি মনে করেন? সুস্থ থাকে কি পরিচর্যার উপরেই শুধু নির্ভর করে, নাকি এটা যে নিয়ে আসলাম আমি কোথা থেকে বাচ্চাটা কালেক্ট করলাম সেটার উপরে আসলে নির্ভর না, করে? এটা তো আপনার বাচ্চা নিয়ে আসে, বাচ্চা কিনলাম বলে আপনার যে হয়ে যাবে তা নয়। বাচ্চা যখন বোর্ডিং করা হয়, তো প্রতিদিন আপনার হচ্ছে ওই যে বোর্ডিং এর হচ্ছে প্রথমে আপনার হলো বস্তা পাঠতে হবে, তারপর আচ্ছা, ধানের আচ্ছা। তোষ দিতে হবে, তারপরে ফের আবার এই যে কাপড় আছে না মেয়েদের, এই কাপড়, এটা হলো পুরাতন কাপড় পাওয়া যায়, পাঠতে হবে। আচ্ছা, এটা পাড়ার পরে ওই কাপড়টা আবার প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। মানে প্রতিদিন 2 বার করলে
ভালো হয় সেই ক্ষেত্রে একবার করতে হবে। তো একবার যখন আপনি বাচ্চাটা চেঞ্জ করবেন তখন ওই যে বাচ্চাটা লাগলো না, কি বলে এই কাদা পানি বা ওই যে ওরা খাবার খায় ওটা যে ভিজে যায়, এগুলো যদি না ভিজে তাহলে তার বাচ্চা সুস্থ থাকবে। আর যে বোর্ডিং হলো প্রত্যেকটা বাচ্চা হলো বোর্ডিংই সব কিছু। আপনি তো ব্রুডিং ব্যবস্থাপনার কথাটা বলছেন, জি। আপনি যখন নতুন শুরু করেছিলেন আপনি তো এত কিছু জানতেন না, তখন জানতেন কি? জি, আমি জানতাম বলতে ইউটিউবে দেখে জানছি, কিন্তু পরে করতে করতে আপনি বিষয়গুলো আরো ভালো করে আরো বুঝেছেন। ভালো করে বুঝে ফেলেছি। আচ্ছা, তো ব্রুডিং ব্যবস্থাপনাটাকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? মানে বাচ্চার হলো মেন জিনিস হলো বোর্ডিং ব্যবস্থাপনা। আচ্ছা আচ্ছা। যদি আপনি বোর্ডিং ব্যবস্থাপনা এদের যদি করতে পারেন তাহলে কিন্তু এরা সুস্থ থাকবে। আর যদি বাচ্চা বেলা যদি বোর্ডিং ব্যবস্থাপনা না হয়, যেমন হলো ঠান্ডা লাগা, নিউমোনিয়ার, এগুলা যদি আপনি বাঁচাতে পারেন, তারপরে রোগ জীবাণু যদি বোর্ডিংয়ের অবস্থায় যদি বাঁচাতে পারেন তাহলে আপনার হাঁসের বাচ্চারা সুন্দর থাকবে। এই বোর্ডিং ব্যবস্থাপনাটাই খুব কষ্টদায়ক। যদি বোর্ডিংয়ে যে লাইটিং করতে হয়, যেমন জানেন শীতে লাইটিং করতে হয়, তারপরে মনে করেন যে আপনি হলো করবেন, শাড়ি চেঞ্জ করবেন, বা খাবার যদি কোথাও পরে খাবার চেঞ্জ করতে হবে, যে মানে এই নোংরা জাতীয় জিনিসগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। ভাই, ব্রুডিং ব্যবস্থাপনাটা সম্পর্কে তো জানলাম, কিন্তু কোথায় আপনি হাঁসগুলোকে রাখেন সেটাও তো দেখার ইচ্ছে। অবশ্যই ডিম দেখা কিভাবে যাবে, কালেকশন হয় সবকিছু দেখবো। চলেন একটু সেরে দেখে চলেন যাই। যাই। চলো। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দেখি চারপাশে এত হাঁস, আসলে না বলেই পাচ্ছি না, হাঁসগুলো কিন্তু ভীষণই প্রাণবন্ত। কিন্তু আপনি খাকি ক্যাম্বেলই কেন চুজ করলেন, অন্য কোনো হাঁস কেন না? না, খাকি ক্যাম্বেলে খাই কম বা হলো ডিম পাড়ে ভালো। আচ্ছা, মানে ওদের খাবারের মানে খরচটাও কমে যায় এবং ডিমটাও বেশি চলে আসে। খাকি ক্যাম্বেলের যখন জাতটা কিনে নিয়ে আসলেন আপনি জানতেন যে খাবার কম খাবে বা ডিম প্রোডাকশন বেশি হবে, সেটা তো ঠিক আছে, কিন্তু এদের যত্নটা তো কিভাবে নিতে হয় সেগুলো কি জানতেন তখন? আমি তো প্রথমতেই জানতাম যে এই হাঁসগুলা কিভাবে পালন করতে হয়, পশু পাখির প্রতি আমার আগ্রহ বেশি, সেটা এই জন্যই আমি হচ্ছে এই হাঁসগুলা নিয়ে আমি তারপরে এটা হাঁস যদি পুরাতন হয়ে যায়, যদি 1 বছর 2 বছর হয়ে যায়, ওদের খাবার থলিকল বড় হয়ে যায়, এই হাঁসটা নিয়ম হলে 1 বছর পালন করতে হবে। 1 বছরের মাথায় যায় আবার বিক্রি করে আবার নতুন নিতে হবে। মানে ওই 1 বছরের মাথায় এগুলো বিক্রি করতে হবে। সেগুলো কাদের কাছে বিক্রি করেন? এটা আমার হচ্ছে এই যে এই হাঁসগুলো আবার যে ডিম পাড়ানো হয় নেত্রকোনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, ওদের হলো হাওড় আছে, হাওড়ে ওরা হাঁস পালন করে। ওরা হলো ওই যে মাঠে শামুক আছে, ওটা খালি ওদের ডিম হয় বা মাটি ওরা ঘিরে রাখে, যেটা হয় সেটা ওদের লাভ। আচ্ছা, তাহলে তখন কি দামে বিক্রি করে দেন? তখন আমার মনে করেন যে আমার হলো এই হাঁসগুলো এক একটা হাঁসের পিছনে 900 টাকা ডিম পাড়ানো পয়সা খরচ হয়েছে, কিন্তু যখন আমি বিক্রি করবো দেখা যাচ্ছে পার হাঁস এক একটা হাঁস হলো আবার 600 টাকা বিক্রি হবে। 600 টাকা? জি জি, 600 টাকা। তো আমার যে ওই যে 300 টাকা আমার হলো লস হলো, 300 টাকা আমার হাঁসের ডিমেতে এরা পুষি দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন একটু জানবো যে এই পুরো জায়গাটা মানে খামারটা কতটা জায়গার উপর করেছেন? এটা জায়গা আছে 25 বিঘা। 25 বিঘা? মোট এরিয়া 25 বিঘা আছে। আবার হলো দেখা যাচ্ছে যে এই পাবলিকের জমি যেগুলো আছে এগুলো হাঁস ওই যে পানিগুলো আছে না, ওই যে খাল বিলের পানি আছে, এগুলো যায়। তো মানে পাবলিক যারা আছে এরা অনেক ভালো, আমাদের এলাকার লোক অনেক ভালো, তারা কিছু বলে না, তারা আরো আনন্দ পায় যে হাঁস গেলে হাঁসের ওই যে মানে পায়খানা ফেললে হাঁসের ওই যে পায়খানায় সার হয়, বা সার হওয়ার পরে জমি উর্বর শক্তি বেড়ে যায়, যার কারণে তারা আরো বলে যে আমার এই খামারে বা আমার এই জমির ভিতরে আপনারা হাঁস করেন। একটু জানবো ভাই, আপনি তো বললেন 25 বিঘা জায়গার উপর, তো এখানে আসলে স্ট্রাকচার কয়টা করেছেন আপনি? এটা আমার হলো 3টা আছে, তো এটা হলো 1 নম্বর, 2 নম্বর, ওটা হলো 3 নম্বর, মানে 3টা সেক্টর আছে। 3টা সেক্টরে আছে পুকুর আছে বা খাবারের জায়গা আছে, এরা ইচ্ছা মতো খাবার খাবে, ইচ্ছা মতো যাচ্ছে রোদি যাবে, ইচ্ছা মতন হলো পুকুরি যাবে। এই হলো 10টার ভিতরে আমরা খাবার দিয়ে ছেড়ে দিই, ওরা ইচ্ছা মতো চলাফেরা করবে। আবার দেখা যাচ্ছে 1টার পরে ঘর খুলে দিলে যদি রোদির তাপমাত্রা বেশি থাকে, এই দেখছেন ফ্যান আছে, এই ফ্যানের নিচে থাকবে। এক কথায় হলো মানুষই যেভাবে যত্ন করে তার সাথে কিন্তু আমি বেশি যত্ন করি। ঈদের প্রতি আমার হলো যত্নশীল বা মায়াশীল অনেক বেশি আছে। আপনি তো আসলে আধুনিক ব্যবস্থা
ব্যবস্থাপনা যেটা সেটা রাখার চেষ্টা করেছেন, তাই না? জি জি জি, আমি অনেক ব্যবস্থাপনা ভালো, যেমন এই যে হাঁসগুলা চড়ে প্রতিনিয়ত কিন্তু এটা সিটে দেওয়া হয় বা ধানের তুষ দেওয়া হয়। এটা কেমন ডিম প্রোডাকশন দিচ্ছে এখন আপনাকে? এটা আমার হলো হাঁসের 20% ডিম শুরু হয়েছে। আচ্ছা, 20% ডিম শুরু হয়েছে, তাতে খরচটা কি উঠে আসে? কেমন কি খরচ হয় দৈনিক? এটা তো মানে আমি আলাদা করে করি না, তিনটা মিলে করি। তো তিনটা মিলে যে খরচ হয়, তিনটার খরচেই উঠে যায়। উঠে যায়। তো তিনটা মিলে কত খরচ হয় দৈনিক? এটা আমার দৈনিক খরচ হয় 70,000 টাকা। 70,000 টাকা, আর সেটাই উঠে আসে 20% থেকে। আচ্ছা, আমরা যদি চিন্তা করি যখন এটা প্রোডাকশনে চলে আসবে ধরেন 80 থেকে 90%, তখন আসলে আপনার লাভটা কেমন থাকছে? তখন আমার আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা লাভ থাকবে। আর যদি বাৎসরিক চিন্তা করি এখন এই খামারে আপনার ইনভেস্টমেন্টটা কত আছে? আমার ইনভেস্ট এখন হাঁসের উপরে 3 কোটি টাকার ঊর্ধ্বে 3 আছে। কোটি টাকা। জি, হাঁসের উপর আছে। তারপরে তো আমি যে খাবারগুলা তৈরি করি, এটা তো আমি ওই কম দামে খাবার যখন পাই তখন আমার গোডাউন জাত করে রাখি। এটা তো আলাদা ইনভেস্ট। যখন ঈদের ওই গোডাউনতে যখন ঈদের দিই, তখন ঈদের পরে ঈদের খামারে যখন আমার সেক্টর ভেদ আছে, এই যেমন স্টক বিজনেস আছে, স্টক বিজনেস যখন ঈদের দেওয়া হবে তাদের হাঁসের খামারের হিসাবে চলে আসবে। আচ্ছা, তো তখন তো হাঁসের খামারে চলে এলো যে আমি যে আগে যে কিনে রেখেছি ওইটাই ঈদেরকে দেওয়া হয়। আর যদি যখন এটা 80 থেকে 90% চলে আসবে তখন কত টাকা প্রফিট থাকবে বলে বা প্রফিটে চলে আসবে বলে আপনি মনে করছেন? এটাতে প্রতিদিন খরচ বাদ দাও আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রফিট থাকবে। আর সেটা আসলে বছরে কত গিয়ে দাঁড়াচ্ছে? সেটা বছরে আছে যে আমি আশা করছি যে হাঁস বা ডিম বেচে যে প্রতি বছরে যে হাঁসটা বেচতে হয়, ডিম হাঁস বেচে আমি 5 থেকে 6 কোটি টাকা আশা করছি। 5 থেকে 6 কোটি টাকা, একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু। আচ্ছা, এই যে ডিম বিক্রি করেন কোথায় বিক্রি করেন? কারা এসে নিয়ে যায়? পাইকাররা নাকি আপনি আসলে সাপ্লাই দেন? এটা হলো আমি কোথাও সাপ্লাই দিন, এটা পাইকারি আলাদা নিয়ে যায়। যত এই ঢাকা আছে, খুলনা, পুরা বাংলাদেশে আমার ডিমটা যায়। একটু জানি, এই যে সামনে পুকুর দেখছি এবং তাদেরকে চড়ে খাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আপনি রেখেছেন, এগুলো পরিষ্কারের ব্যাপারটা আসলে কারা দেখে? এটাই যে আমাদের ওয়ার্কার আছে, এরা প্রতিদিন এই যে এগুলা জায়গা পরিষ্কার করে ফেলবে। এই কতজন ওয়ার্কার আপনার আন্ডারে কাজ করছে? আমার এখানে 20 জন ওয়ার্কার আছে। 20 জন। আচ্ছা ভাই, এখন একটু জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই খামারকে ঘিরে? না, এটা তো আমি অনেক বড় পরিসরে করতে চাচ্ছি। এটা আমি আগেও বলেছি যে সরকার যদি সহযোগিতা সাহায্য করে তো আমি আরো বড় কিছু করতে চাই। আরো বড় করবেন। আর নতুন যারা আছে তাদেরকে কি বলবেন, কিভাবে শুরু করবেন? নতুন যদি কেউ আমার কাছে আসে, দেশ বিদেশিতে আসে বা আমাকে সহযোগিতা সাহায্য চাই, আমি তাদের এই হাঁসের ব্যবস্থাপনাটাই মেন। তারা তো নতুন কেউ জানবে না, ব্যবস্থাপনাও জানবে না। বোর্ডিংটি নিয়ে A to Z পর্যন্ত ডিম পড়ানি পর্যন্ত আমি ব্যবস্থাপনা করে দেবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু জানিয়েছেন। ভালো থাকবেন। খুদা হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আধুনিক ব্যবস্থাপনা এবং বড় খামারি, এই শব্দ দুটো আধুনিক কৃষিতে নতুন সংযোজন, কিন্তু খুবই প্রয়োজনীয়। আজ সারাদিন তেমনই একটি বড় খামারে খাকি ক্যাম্বেলের রাজ্যে আমাদের কেটে গেল এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে হাঁসের খামার করে আপনিও হয়ে যেতে পারেন মোনাজেত ভাইয়ের মতো কোটি টাকার খামারি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।